গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী আর্কিমিডিসের জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব ২০৮৭ অব্দে। তৎকালীন সিসিলি দ্বীপপুঞ্জের অন্তর্গত সাইরাকিউস নগরীতে তার জন্ম। পিতা ফেদিয়াস ছিলেন এক স্বনামধন্য জ্যোতির্বিদ। শৈশব ও কৈশোর পেরিয়ে জ্ঞানার্জনের জন্য তিনি তৎকালীন জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র মিশরের আলেকজান্দ্রিয়া নগরীতে গমন করেন। সেখানে অধ্যয়নকালেই তার প্রখর মেধা, গভীর পর্যবেক্ষণ ক্ষমতা এবং সূক্ষ্ম বিচারবুদ্ধির সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। আলেকজান্দ্রিয়ায় তার শিক্ষাগুরু ছিলেন কান্থন, যিনি আবার স্বয়ং মহান গণিতবিদ ইউক্লিডের সুযোগ্য শিষ্য ছিলেন। পূর্ববর্তী মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে আর্কিমিডিস গণিতশাস্ত্রে, বিশেষত জ্যামিতিতে এক নতুন দিগন্তের সূচনা করেন। ইউক্লিড ও কান্থনের গবেষণা যেখানে সমাপ্ত হয়েছিল, আর্কিমিডিস ঠিক সেখান থেকেই তার যুগান্তকারী কাজ আরম্ভ করেন। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। জ্ঞানচর্চার পাশাপাশি আর্কিমিডিসের জীবন ছিল রাজদরবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ছিলেন সাইরাকিউসের অধিবাসী এবং সম্রাট হিয়েরোর রাজকর্মচারী। ফলে ব্যক্তিগত অনিচ্ছা সত্ত্বেও তাকে রাজকীয় আদেশ পালন করতে হতো। তিনি কারো আজ্ঞাবহ হয়ে কাজ করা পছন্দ করতেন না, এমনকি মৃত্যু ভয়কেও তিনি খুব একটা গুরুত্ব দিতেন না বলেই জানা যায়। কিন্তু প্রজা হিসেবে নিষ্প্রয়োজনেই সম্রাটের নানা দাবি মেনে নিতে বাধ্য হতেন। রাজার নির্দেশেই তিনি তার জীবদ্দশায় প্রায় ৪০টির মতো গুরুত্বপূর্ণ যন্ত্র ও তত্ত্ব আবিষ্কার করেন। এসব আবিষ্কারের কোনোটি ছিল ব্যবসায়িক কাজে ব্যবহারের উপযোগী, আবার কোনোটি ছিল সম্পূর্ণ সামরিক প্রয়োজন মেটানোর জন্য নির্মিত। আর্কিমিডিসের জীবনের সবচেয়ে চিত্তাকর্ষক ও বহুল প্রচলিত ঘটনাটি হল সম্রাট হিয়েরোর সোলার মুকুটের খাদ নির্ণয়ের গল্প। একবার সম্রাট এক স্বর্ণকারকে দিয়ে একটি নতুন সোলার মুকুট তৈরি করান। মুকুটটি হাতে পেয়ে সম্রাটের মনে সন্দেহ জাগে যে তাতে হয়তো খাদ মেশানো আছে, অর্থাৎ খাঁটি সোনার পরিবর্তে অন্য কোনো ধাতু মিশিয়ে স্বর্ণকার তাকে প্রতারিত করেছে। স্বর্ণকার অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে, কিন্তু সম্রাটের মনে সন্দেহ দূর না হওয়ায় তিনি প্রকৃত সত্য উদ্ঘাটনের গুরুদায়িত্ব অর্পণ করেন রাজদরবারের প্রধান বিজ্ঞানী আর্কিমিডিসের ওপর। কিভাবে মুকুটটি না ভেঙে এর ভেতরে সোনার বিশুদ্ধতা নির্ণয় করা যায় তা ভাবতে গিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে পড়েন আর্কিমিডিস। দিনের পর দিন কেটে যেতে থাকে, কিন্তু কোনো সুরাহা হয় না। মানসিক অস্থিরতা ক্রমশ বেড়ে যেতে থাকে। একদিন দ্বীপ্রহরে এই সমস্যার সমাধান নিয়ে ভাবতে ভাবতে তিনি স্নানাগারের চৌবাচ্চায় অবগাহন করেন। শরীর জলে ডোবানোর সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্য করেন যে চৌবাচ্চা থেকে কিছু পরিমাণ জল উপচে মেঝেতে পড়ছে। এই দৃশ্যটি তার মস্তিষ্কে যেন বিদ্যুতের মতো এক নতুন চিন্তার সঞ্চার করে। তিনি তাৎক্ষণিকভাবে উপলব্ধি করেন যে জলে নিমজ্জিত বস্তুর আয়তনের সাথে অপসারিত জলের আয়তনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এই আকস্মিক আবিষ্কারের আনন্দে তিনি আত্মহারা হয়ে পড়েন। নিজের দেহে কোনো বস্ত্র নেই, তাও বিস্মৃত হয়ে তিনি চৌবাচ্চা থেকে লাফিয়ে উঠে নগ্ন অবস্থাতেই রাজদরবার অভিমুখে ছুটতে থাকেন এবং উচ্চস্বরে বলে ওঠেন, ইউরেকা, ইউরেকা, যার অর্থ পেয়েছি, পেয়েছি। রাজদরবারে উপস্থিত হয়ে তিনি পরীক্ষার আয়োজন করলেন। প্রথমে তিনি মুকুটের সমান ওজনের কিছু খাঁটি সোনা সংগ্রহ করলেন। এরপর একটি পাত্র জলপূর্ণ করে তাতে মুকুটটি ডুবিয়ে দেখা গেল কিছু পরিমাণ জল উপচে পড়ল। সেই অপসারিত জল তিনি সংরক্ষণ করলেন। অতঃপর একই পাত্র পুনরায় জলপূর্ণ করে তাতে মুকুটের সমান ওজনের খাঁটি সোনার তালটি ডোবানো হলো। এবারেও কিছু জল উপচে পড়ল। এবার দেখা গেল যে দুই ক্ষেত্রে উপচে পড়া জলের পরিমাণ এক নয়, অর্থাৎ তাদের ওজন সমান নয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আর্কিমিডিস প্রমাণ করলেন যে মুকুটটি সম্পূর্ণ খাঁটি সোনায় তৈরি নয়, বরং তাতে অপেক্ষাকৃত কম ঘনত্বের অন্য কোনো ধাতু যেমন রূপা মেশানো ছিল। তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে যদি মুকুটটি সম্পূর্ণ সোনার হতো, তাহলে সমান ওজনের খাঁটি সোনার তালের মতোই তা সমপরিমাণ জল অপসারিত করত। কিন্তু যেহেতু ভেজাল ধাতুর ঘনত্ব সোনার চেয়ে কম, তাই সমান ওজনের জন্য ভেজাল মেশানো মুকুটের আয়তন বেশি হয়, ফলে তা বেশি পরিমাণ জল অপসারিত করে। এই পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণিত হয় বিজ্ঞানের এক মৌলিক ও চিরন্তন সূত্র, যা আর্কিমিডিসের নীতি বা প্লবতা সূত্র নামে সুপরিচিত। সূত্রটি হল
কোনো তরল পদার্থে কোনো কঠিন বস্তু আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি তার ওজন থেকে কিছু পরিমাণ ওজন হারায়। বস্তুটি যতটা পরিমাণ ওজন হারায় তা বস্তু কর্তৃক অপসারিত তরল পদার্থের ওজনের সমান। এই আবিষ্কার শুধু প্রতারণার পর্দা উন্মোচনই করেনি, বরং তরল পদার্থের ভৌত ধর্ম সম্পর্কে মানবজাতির জ্ঞানের ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। আর্কিমিডিসের অপর এক যুগান্তকারী আবিষ্কার হল উত্তোলন যন্ত্র বা লিভার ও কপিকল বা পুলির নীতি। এই আবিষ্কারকে ঘিরেও একটি কাহিনী প্রচলিত আছে। একবার সাইরাকিউসের পোতাশ্রয়ে একটি সুবৃহৎ ও ভারী জাহাজ কোনোভাবে চড়ায় আটকে গিয়েছিল। বহু চেষ্টা করেও বহু লোকে মিলে জাহাজটিকে পানিতে ভাসানো সম্ভব হচ্ছিল না। আর্কিমিডিস গভীর মনোযোগ সহকারে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ শেষে তিনি মত দিলেন যে একমাত্র লিভার ও পুলির সাহায্যে জাহাজটিকে উঁচু করে তুলতে পারলেই তা পুনরায় ভাসমান অবস্থায় আনা সম্ভব হবে। তার এই প্রস্তাব শুনে উপস্থিত সকলে প্রথমে হাস্যরসে উড়িয়ে দিলেও তিনি দৃঢ় প্রত্যয়ী ছিলেন। নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি পোতাশ্রয়ের একটি সুউচ্চ স্থানে লিভার ও পুলি সংস্থাপনের ব্যবস্থা করলেন। এই যন্ত্রের সঙ্গে যুক্ত একটি মজবুত ও লম্বা দড়ির অপর প্রান্ত আটে পিঠে বেঁধে দেওয়া হলো আটকে পড়া জাহাজটির সাথে। এই অভিনব ও অভূতপূর্ব ব্যাপার সচক্ষে দেখার জন্য স্বয়ং সম্রাট হিয়েরো পোতাশ্রয়ে উপস্থিত হলেন। নির্ধারিত স্থানে উপস্থিত বিপুল জনতা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। আর্কিমিডিস তার সহকারীকে বাদ দিয়ে সম্রাটকেই লিভার ব্যবস্থার সাথে যুক্ত দড়ির অপর প্রান্তটি ধরে টান দিতে অনুরোধ করলেন। আর্কিমিডিসের কথা মতো সম্রাট তার পূর্ণ শক্তি প্রয়োগ করে দড়িতে টান দিলেন। উপস্থিত জনতার বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল যে বিরাট জাহাজটি ধীরে ধীরে চর ছেড়ে উপরে উঠে আসছে। চারপাশে জয়ধ্বনি ও বিস্ময়ের চিৎকার ধ্বনিত হল। অতঃপর সম্রাটের সঙ্গে আরও অনেকে হাত লাগিয়ে যৌথভাবে টান দিলে জাহাজটি সত্য সত্যই জলে ভাসমান অবস্থায় ফিরে এলো। আনন্দে আত্মহারা সম্রাট হিয়েরো আর্কিমিডিসকে গভীর আবেগ ও শ্রদ্ধার সাথে বুকে জড়িয়ে ধরলেন। এই আবিষ্কারের কল্যাণে পরবর্তীকালে প্রকাণ্ড পাথর ও ভারী বস্তু উত্তোলন এবং গভীর কূপ থেকে জল তোলার কাজ অত্যন্ত সহজসাধ্য হয়ে ওঠে। নিজের এই আবিষ্কারের ক্ষমতা সম্পর্কে আর্কিমিডিস একবার অত্যন্ত আত্মবিশ্বাস ও গর্বের সাথে একটি বিখ্যাত উক্তি করেছিলেন, আমাকে পৃথিবীর বাইরে দাঁড়ানোর মতো সামান্য একটি জায়গা দিন, আর আমি আমার এই লিভার ও পুলির সাহায্যে সমগ্র পৃথিবীটিকেই নাড়িয়ে দিতে পারব। আর্কিমিডিসের জীবনাবসান হয় এক করুণ পরিণতিতে। খ্রিস্টপূর্ব ২১২ অব্দে রোমান সেনাপতি মার্সেলাসের নেতৃত্বে রোমান সৈন্যরা সাইরাকিউস নগরী আক্রমণ করে ও দখল করে নেয়। অবরুদ্ধ নগরীতে আর্কিমিডিসের উদ্ভাবিত বিভিন্ন সামরিক যন্ত্র, যেমন শত্রু জাহাজ দহনে সক্ষম দর্পণ, প্রস্তর নিক্ষেপক যন্ত্র প্রভৃতি দীর্ঘ ২ বছর ধরে রোমান বাহিনীকে প্রতিরোধ করে এসেছিল। সাইরাকিউসের পতনের সময়ও তিনি গভীর মনোযোগে মাটিতে আঁকা জ্যামিতিক চিত্রের সমস্যা সমাধানে নিমগ্ন ছিলেন। এক রোমান সৈন্য এসে তাকে ধরে নিয়ে যেতে উদ্যত হলে তিনি সৈন্যটিকে উদ্দেশ্য করে বলেন, সমগ্র বিশ্ববাসীর জন্য এটি ছিল এক অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনার ঘটনা। আর্কিমিডিস শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী, গণিতবিদ, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও উদ্ভাবক, যার অবদান মানব সভ্যতার ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। অপর এক মহান মনীষী আবু নাসর মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল ফারাবি, যিনি পাশ্চাত্য জগতে পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, সঙ্গীততত্ত্ব এবং চিকিৎসা বিজ্ঞান সহ জ্ঞানের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার অবদান ছিল উল্লেখযোগ্য ও মৌলিক। বিশেষত দর্শন ও বিজ্ঞানের সমন্বয়ে তার অবদান ছিল সর্বাধিক ও যুগান্তকারী। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গতিবিজ্ঞান বিষয়ে তার মৌলিক ধারণা পরবর্তীকালের বিজ্ঞানীদের পথনির্দেশিকা হিসেবে কাজ করেছে। দার্শনিক হিসেবে তিনি নিওপ্লেটনিক ধারার অনুসারী ছিলেন এবং এরিস্টলের দর্শনের ব্যাখ্যা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞান ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ তাকে প্রাচীন গ্রিক জ্ঞান ও মুসলিম চিন্তাধারার মধ্যে এক অনন্য যোগসূত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তার জীবন সম্পর্কে প্রচলিত একটি কাহিনী থেকে তার জ্ঞানের গভীরতা ও ব্যক্তিত্বের প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। একবার তিনি হামদানি রাজবংশের সুলতান
সাইফ আদ দৌলার রাজদরবারে উপস্থিত হন। রাজা সাইফ আদ দৌলা বিদ্বান ও গুণীজনদের খুবই সমাদর করতেন। আল ফারাবির আগমন সংবাদ পেয়ে তিনি তাকে সাদরে আমন্ত্রণ জানান এবং নিকটে বসিয়ে জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ে তার সাথে দীর্ঘ আলাপচারিতা শুরু করেন। আল ফারাবির অসামান্য জ্ঞান, গভীর তত্ত্বজ্ঞান এবং যুক্তিপূর্ণ বক্তব্যে রাজা এতটাই মুগ্ধ ও অভিভূত হয়ে পড়েন যে তিনি আল ফারাবিকে অত্যন্ত সম্মানের চোখে দেখতে শুরু করেন এবং কিছুদিনের জন্য নিজের সঙ্গী ও সভাসদ হিসেবে রাজ দরবারে অবস্থান করার অনুরোধ জানান। আল ফারাবি রাজার আগ্রহে কিছুকাল সেখানে অবস্থান করেন এবং জ্ঞান চর্চায় সহায়তা করেন। আল ফারাবি তার জীবদ্দশায় সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও যুক্তিবিদ্যার ওপর অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে গেছেন। দুঃখজনকভাবে তার রচিত অনেক গ্রন্থই কালের গর্ভে বিলীন হয়ে গেছে এবং সেগুলোর পাণ্ডুলিপি বা নির্ভরযোগ্য অনুবাদ এখন আর খুঁজে পাওয়া যায় না। তবে তার রচিত কয়েকটি গ্রন্থ আজও জ্ঞানী ও গবেষক মহলে অত্যন্ত সমাদৃত ও পঠিত। এর মধ্যে অন্যতম হল আরা আহলে আল মাদিনা আল ফাদিলা, আদর্শ নগরবাসীর মতামত। এই গ্রন্থটিতে তিনি প্লেটোর রিপাবলিক গ্রন্থ দ্বারা অনুপ্রাণিত হয়ে এক আদর্শ রাষ্ট্রের ধারণা প্রদান করেছেন এবং পদার্থবিদ্যা, অধিবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞানের নানা তত্ত্বের সমন্বয় ঘটিয়েছেন। সমাজবিজ্ঞান ও রাষ্ট্র দর্শনের ওপর তার এই মৌলিক রচনা তাকে ইতিহাসে অবিস্মরণীয় করে রেখেছে। যদিও তিনি আজ পৃথিবীতে জীবিত নেই, তবুও মুসলিম সভ্যতার স্বর্ণযুগের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয়। যদি তার রচিত মৌলিক গ্রন্থগুলো আরও বেশি করে অনুশীলন ও গবেষণার বিষয়বস্তু হতো, তাহলে মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞানের নানা ক্ষেত্রে আরও বেশি সমৃদ্ধ হতে পারত এবং তার দেখানো পথ ধরে আরও অগ্রসর হতে পারতাম। তার মৃত্যুসাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সামান্য মতভেদ থাকলেও অধিকাংশ সূত্র মতে 950 খ্রিস্টাব্দে তিনি দামেস্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আসা যাক রুশ সাহিত্যের দিকপাল লেখক কাউন্ট লেভো নিকোলায়েভিচ তলস্তয়ের জীবনের কথা। 1888 সালে জন্ম নেওয়া এই মহান লেখক শুধু সাহিত্য সাধনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং জীবনের শেষ পর্বে এসে তিনি হয়ে উঠেছিলেন সমাজের বিবেক ও নৈতিকতার মূর্ত প্রতীক। তলস্তয়ের সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলোর একটি ক্রয়জারের সনেটা প্রকাশিত হয় 1878 সালে, যখন তার বয়স 61 বছর। এই উপন্যাসে তিনি একজন বৃদ্ধ ব্যক্তির জবানিতে সমাজের কৃত্রিমতা, দাম্পত্য জীবনের জটিলতা এবং মানবিক সম্পর্কের ভণ্ডামির এক নির্মম ও গভীর মনস্তাত্ত্বিক চিত্র অঙ্কন করেছেন। বিবাহিত জীবনে যৌনতা ও ঈর্ষার ভূমিকা নিয়ে এই রচনা সমাজে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় তোলে। নিন্দুকেরা বিদ্রূপ ও কটূক্তিতে লেখকের বিরুদ্ধাচরণ করলেও বইটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে। হাজার হাজার কপি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তলস্তয় এক নতুন আলোড়ন সৃষ্টি করেন। এই রচনায় তিনি সমাজের গভীরে প্রথিত কিছু অসুখের দিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন, যা থেকে সমাজের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। জীবনের শেষ দশকে তলস্তয়ের চিন্তা ও কর্মে আসে আমূল পরিবর্তন। তিনি ধনী জমিদারি জীবন ত্যাগ করে সাধারণ কৃষকের মতো সাদামাটা জীবনযাপনের চেষ্টা শুরু করেন এবং অহিংসা, নৈতিকতা ও আত্মসংযমের ওপর জোর দেন। এই সময়েই 1891-92 সালে রাশিয়ায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। লাখ লাখ মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাতে থাকে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু রুশ জার সরকার এই মানবিক বিপর্যয়ে প্রায় উদাসীন ও নির্বিকার ভূমিকা পালন করে। তলস্তয় গভীর বেদনা নিয়ে এই পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং সরকারের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। তিনি লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের শাসন ব্যবস্থা ও দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের চরম ভর্ৎসনা করেন। তার এই সাহসী সমালোচনার ফলস্বরূপ রাশিয়ার ভয়াবহ পরিস্থিতির প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যায়। জার সরকারের মন্ত্রিসভার অনেক সদস্য ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তলস্তয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে কারাগারে বন্দী করার পরামর্শ দেন। কিন্তু স্বয়ং জার দ্বিতীয় নিকোলাসের কাছ থেকে নির্দেশ আসে যে তলস্তয়কে যেন কোনোভাবেই গ্রেফতার বা বন্দী করা না হয়। সম্ভবত তলস্তয়ের বৈশ্বিক খ্যাতি ও জনপ্রিয়তার কথা বিবেচনা করেই জার এই সিদ্ধান্ত নেন। এই সময় তলস্তয়ের জীবনে নেমে আসে চরম ব্যক্তিগত ট্র্যাজেডি। তার প্রিয়তম কনিষ্ঠ পুত্র
ভ্যানিচকার মৃত্যু হয়। এই শোকাবহ ঘটনা তলস্তয়ের মানসিক ও শারীরিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েন। তা সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসেও তার লেখনী সচল ছিল। এই সময়ে তিনি হাজি মুরাদ এবং নবজন্ম বা রিসারেকশন, পুনরুত্থান এর মতো অনবদ্য সাহিত্যকর্ম রচনা করেন। হাজি মুরাদ গল্পটি তার মৃত্যুর পর প্রকাশিত হয় এবং এটিকে তার অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে গণ্য করা হয়। নবজন্ম উপন্যাসে তিনি তৎকালীন রুশ সমাজ, বিচার ব্যবস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দুর্নীতি ও ভণ্ডামির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। এই সমালোচনার ফলে রুশ অর্থোডক্স চার্চ তাকে ধর্মচ্যুত বা এক্সকমিউনিকেট করে। কিন্তু তলস্তয় তাতে বিচলিত না হয়ে নিজের নৈতিক আদর্শ ও বিশ্বাসে অটল থাকেন। এদিকে রাশিয়া জুড়ে জারতন্ত্রের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলন তীব্র হতে থাকে। 1908 সালে তিনি আমি নীরব থাকতে পারি না শীর্ষক একটি ক্ষুব্ধ প্রতিবাদলিপি প্রকাশ করেন, যেখানে তিনি বিপ্লবীদের ওপর সরকারি দমনপীড়ন ও মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা জানান। সমগ্র রাশিয়ার জনগণের কাছে তলস্তয় তখন সাহিত্যের এক মহীরুহ বা জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন। কিন্তু নিজ গৃহের অভ্যন্তরে চরম অশান্তি তাকে ক্রমাগত গ্রাস করতে থাকে। তিনি তার সমস্ত সাহিত্যকর্মের স্বত্ব ও সম্পত্তি মানব কল্যাণে দান করে দিতে চাইলেও তার স্ত্রী সোফিয়া বেয়ার্সের তীব্র বিরোধিতা করেন। এই বিরোধ চরম আকার ধারণ করে এবং তলস্তয় গৃহবাসকে অসহনীয় মনে করতে থাকেন। অবশেষে 1910 সালের 28 অক্টোবর গভীর রাতে তিনি মাত্র কয়েকজন ঘনিষ্ঠ সহচর সহ গৃহত্যাগ করেন। উদ্দেশ্য ছিল সমাজের সবকিছু ত্যাগ করে এক অনামা স্থানে সরল জীবন যাপন করা। কিন্তু ভগ্ন স্বাস্থ্য আর প্রচণ্ড শীতের মধ্যে তিনি বেশি দূর অগ্রসর হতে পারলেন না। যাত্রাপথে ট্রেনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবশেষে আস্তাপোভো নামক এক অখ্যাত রেল স্টেশনে নেমে পড়তে বাধ্য হন এবং সেখানকার স্টেশন মাস্টারের বাসভবনে আশ্রয় নেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন সেখানে ভিড় জমাতে শুরু করেন, কিন্তু তিনি আর সুস্থ হয়ে উঠতে পারলেন না। 1910 সালের 7ই নভেম্বর, ভূহস নভেম্বর ভোরে এই মহাপ্রাণ সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সমগ্র বিশ্বে শোকের ছায়া নামিয়ে আনে। তলস্তয়ের জীবন ও সাহিত্য মানবতার মুক্তি, ন্যায়বিচার ও আত্মার পরিশুদ্ধির এক চিরন্তন সাধনায় পরিণত হয়ে আছে।